আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় বিরাম চিহ্ন বা পাঞ্চুয়েশন মার্কস নিয়ে। বাংলাতে আমরা যেগুলোকে বিরাম চিহ্ন হিসেবে জানি, মূলত ইংরেজিতে সেগুলোকে পাঞ্চুয়েশন মার্কস বলা হয়। বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য এবং উচ্চারণের সময় বিরামের জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোকে ইংরেজিতে পাঞ্চুয়েশন মার্কস বলে। ইংরেজিতে ব্যবহৃত প্রধান প্রধান পাঞ্চুয়েশন মার্কসগুলো নিচে দেওয়া হলো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 11টি পাঞ্চুয়েশন মার্কস এখানে লেখা হয়েছে, যেমন ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেশন, অ্যাপোস্ট্রফি, হাইফেন এবং ইনভার্টেড কমা। তবে এই 11টি পাঞ্চুয়েশন মার্কস যে প্রতি বছর পরীক্ষাতে আসে এমন না। যে 7টি পাঞ্চুয়েশন মার্কস লাল কালি দিয়ে মার্ক করা আছে সেগুলোই হচ্ছে তোমরা ভালো করে জানবে। অর্থাৎ আজকে আমাদের এই ভিডিওতে ফুল স্টপ, কমা, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেশন, অ্যাপোস্ট্রফি, হাইফেন এবং ইনভার্টেড কমা অর্থাৎ যেগুলো পরীক্ষাতে বারবার আসে সেই 7টি পাঞ্চুয়েশন মার্কস নিয়ে আলোচনা করব, কোথায় এবং কিভাবে এই মার্কসগুলো ব্যবহার করতে হয়। প্রথমে আমরা জানব ফুল স্টপের ব্যবহার। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়। যেহেতু আমরা ভিডিওতে পাঞ্চুয়েশন মার্ক নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা সেন্টেন্সে যাচ্ছি না, তবে এক কথায় আমরা সেন্টেন্সগুলোর সংজ্ঞা জেনে নিব। তোমরা চাইলে কেউ খাতার মধ্যে লিখে রাখতে পারো। যেমন অ্যাসারেটিভ বা বর্ণনামূলক, অ্যাসারেটিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা প্রকাশ করে তাকে হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অপারেটিভ বা প্রার্থনাসূচক বাক্য যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, শুভেচ্ছা, আশীর্বাদ এবং প্রার্থনা প্রকাশ পায় তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। নিচে 3টি উদাহরণ দেওয়া আছে, তোমরা চাইলে নোট করার সময় উদাহরণগুলো খাতার মধ্যে লিখে রাখতে পারো। এরপর রয়েছে অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপের পর হচ্ছে ফুল স্টপ ব্যবহার করা হয়, যেমন MA, BA, BBA, USA, MBBS ইত্যাদি। এখন আমরা জানব ইউজ অফ কমা বা কমার ব্যবহার। একই সেন্টেন্সে পরপর দুটি স্থানের নাম, ট্যাগ, কোয়েশ্চেন, তারিখ ও সাল পৃথক করা ইত্যাদির জন্য কমা বসাতে হয়। অনেকগুলো নাউন বা প্রনাউন পাশাপাশি থাকলে শেষের দুটি এন্ড দ্বারা যুক্ত হয় এবং বাকিগুলোর পর কমা বসে। শেষের দুটি ছাড়া বাকি যেই নাউন বা প্রনাউন থাকবে এগুলোর পরে হচ্ছে কমা বসবে। যেমন রহিম, করিম, রুবেল অ্যান্ড সুহেল। এখানে নাম হচ্ছে 4টি, প্রথম দুটিতে কমা বসবে রহিমের পর এবং করিমের পর, তবে পরের যে দুটি নাম আছে রুবেল এবং সুহেল সেই দুটির মাঝখানে হবে অ্যান্ড। তবে এখানে যদি 3টি নাম থাকতো সেক্ষেত্রে হতো রহিম, করিম অ্যান্ড রুবেল, অর্থাৎ শেষের দুটির মধ্যে অ্যান্ড যুক্ত হতো এবং বাকি একটা নামের পরে হচ্ছে কমা হতো। ডু দ্য ওয়ার্ক সেন্টেন্স শেষ, সেজন্য এখানে ফুল স্টপ হয়েছে। রোল 2, বাক্যের শুরুতে ইয়েস বা নো থাকলে তারপরে কমা বসে। যেমন বাক্যের শুরুতে ইয়েস ইউ উইল গো, তো ইয়েসের পরে হচ্ছে কমা, তারপর ইউ উইল গো, এখানে বাক্য হচ্ছে শেষ সেজন্য ফুল স্টপ। এরপর রয়েছে নো আই শ্যাল নট গো, তো এখানে কি হয়েছে, বাক্যের শুরুতে নো রয়েছে, নো এর পরে হচ্ছে কমা বসবে। রোল 3, বাক্যের শেষে প্লিজ থাকলে তার পূর্বে একটি কমা বসে, তবে তা বাক্যের মাঝে বা শুরুতে থাকলে কমা বসে না। কথাটা খেয়াল করবে, বাক্যের শেষে যদি প্লিজ থাকে তার পূর্বে অর্থাৎ তার আগে কমা বসবে, কিন্তু এছাড়া বাক্যের যে কোনো জায়গাতে থাকুক প্লিজ সেক্ষেত্রে প্লিজের আগে পরে কোনো কমা বসবে না। যেমন উইল ইউ হেল্প মি প্লিজ, এখানে কি হলো, প্লিজ হচ্ছে বাক্যের শেষে, সেজন্য প্লিজের আগে একটা কমা বসবে। তারপর হচ্ছে আরেকটি উদাহরণ দেখো, প্লিজ হেল্প মি, এখানে প্লিজ হচ্ছে বাক্যের শুরুতে, যদি বাক্যের মাঝখানেও থাকতো সেক্ষেত্রেও প্লিজের আগে বা পরে কোনো কমা বসতো না। এরপরে দেখো ইউজ অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন কোথায় ব্যবহার করব। দেখো প্রশ্নবোধক বাক্যের শেষে এই প্রশ্নবোধক চিহ্নটি বসে, যেমন ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ডব্লিউ বা এইচ দিয়ে যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, এবং বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব এবং মডেল ভার্ব ইত্যাদি যদি থাকে তাহলে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখন সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো, এবং মডেল ভার্বগুলো ক্যান, কুড, উইল, ওড, মে, মাইট এগুলো। তো তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে লিখে মুখস্থ করবে যারা জানো না তারা। তো এখন দেখো উদাহরণ হচ্ছে হাউ আর ইউ। তো হাউ আর ইউ সাধারণত বলাই আছে যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে বাক্যের শেষে কী হবে, প্রশ্নবোধক হবে। তো এইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, যেমন হাউ হচ্ছে
কি ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে না, হাউ হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়ে এবং এইচ দিয়ে যেহেতু শুরু হয়েছে সেজন্য এর বাক্যের পরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। এরপর রয়েছে ভার্ব দিয়ে, সাহায্যকারী ভার্ব দিয়ে প্রশ্নটি শুরু হয়েছে, যেমন আর ইউ এ ডক্টর, প্রশ্নটি না দুঃখিত, বাক্যটি শুরু হয়েছে যেমন আর ইউ এ ডক্টর। তো এখন আর যেহেতু সাহায্যকারী ভার্ব সেজন্য সাহায্যকারী ভার্ব বাক্যের শুরুতে রয়েছে এবং রুলস অনুযায়ী আমাদের বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর রয়েছে ইউজ অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্নটা আমরা কোথায় ব্যবহার করব। যেমন আমরা যখন বেশি খুশি হই বা দুঃখিত হই তখন হচ্ছে আমরা এই এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করব, যেমন হুররা, এলাস, তারপর হচ্ছে হাই, ও, ফাই, দেয়ার যদি পাশাপাশি দুইটা দেয়ার থাকে তখন হচ্ছে যে আমরা এক্সক্লেমেশন চিহ্নটি ব্যবহার করব, আশ্চর্যবোধক চিহ্নটি আমরা ব্যবহার করব। তো দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম। তো এখানে এই হুররার পরে হচ্ছে কি এক্সক্লেমেশন চিহ্নটি আমরা ব্যবহার করেছি এবং লাইন শেষে ফুল স্টপ দিয়েছি। এরপরে আরও একটি উদাহরণ রয়েছে, যেমন দেয়ার একসাথে রয়েছে সেই জন্য আমরা প্রত্যেকটা দেয়ারের পরে হচ্ছে একটা এক্সক্লেমেশন চিহ্ন ব্যবহার করেছি। এই গেল এক্সক্লেমেশন চিহ্নের ব্যবহার। তো এরপর রয়েছে ইউজ অফ হাইফেন। কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে হাইফেন ব্যবহার করা হয়, যেমন মাদার ইন ল, ফাদার ইন ল, ব্রাদার ইন ল। এরপর রয়েছে ইনভার্টেড কমা। রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচে হচ্ছে কমা বসে। এখন আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুইটাতে কিন্তু গুলিয়ে ফেললে হবে না, আমরা কিন্তু রিপোর্টিং ভার্বের মধ্যে ইনভার্টেড কমা বসাবো না, রিপোর্টেড স্পিচের মধ্যে হচ্ছে আমরা ইনভার্টেড কমা বসাবো। এটা নোট করে দেওয়া আছে, তোমরা খাতার মধ্যে লেখার সময় নোট করে রাখবে। এখানে হি সেইড টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং হি ইজ ইল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো দ্বিতীয় রুলটি হলো গ্রন্থের নামে ইনভার্টেড কমা, মানে গ্রন্থের নাম যদি থাকে গ্রন্থের নামে হচ্ছে ইনভার্টেড কমা হবে, যেমন হ্যামলেট ইজ রিটেন বাই শেক্সপিয়ার। তো শেক্সপিয়ারের তো একটা গ্রন্থের নাম হচ্ছে হ্যামলেট, তো হ্যামলেটের যেহেতু একটা গ্রন্থের নাম সেজন্য এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে বসবে। এরপর রয়েছে ইউজ অফ অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কোথায় বসবে, দেখো কোনো ওয়ার্ডের লেটারের বিলুপ্তি নির্দেশ করতে অ্যাপোস্ট্রফি বসে, যেমন ডু নট। এখানে নটের মধ্যে যে এন ও টি, ওটা বিলুপ্তি হয়ে এখানে অ্যাপোস্ট্রফি বসেছে ও এর পরিবর্তে, যেমন ডোন্ট, ক্যান নট, ক্যান্ট, অ্যাম নট, এন্ট। এরপর দেখো কোনো নাউনকে পসেসিভ করা হলে উক্ত নাউনের শেষে এস এর পূর্বে একটা অ্যাপোস্ট্রফি বসবে। দিস ইজ কামালস পেন, শি ইজ জুমাস সিস্টার। এখন দেখো কোলনের ব্যবহার। কোলন আমরা কোথায় ব্যবহার করব, সাধারণত ডায়লগ বা ড্রামাতে বক্তার নামের পরে কোলন বসে। তো তোমরা যেহেতু হাই স্কুল থেকে ডায়লগ জানো কিভাবে লিখতে হয়, তো সেজন্য তোমাদের আশা করি ধারণাটা আছে যে ডায়লগ লেখার সময় দুইজনের কথোপকথনের মধ্যে প্রত্যেকের নামের শেষে হচ্ছে কোলন বসাতে হয় বা কোলন বসিয়েছো, এই রোলসটা তোমরা জানো। এবং ড্রামাতে নাটকে বক্তার নামের পরে হচ্ছে কোলনটা বসবে। এরপরে দেখো ইউজ অফ ক্যাপিটাল লেটার। এখন আমরা বড় হাতের অক্ষরগুলো কোথায় বসাবো, সেন্টেন্সের প্রথম ওয়ার্ড, প্রপার নাউন, বার, মাস, পাহাড় পর্বত, আই, অ্যাব্রিভিয়েশন, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি, দলের নাম, জাহাজ, বিমান, ট্রেন, জাতি, ধর্ম ইত্যাদির নামের শুরুতে হচ্ছে ক্যাপিটাল লেটার হয়। এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, তোমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করবে, খাতায় লিখবে। তবে যে 60টি পাঞ্চুয়েশন মার্কসের কথা বলেছি, সাধারণত এই 60টি পাঞ্চুয়েশন মার্কসই পরীক্ষার মধ্যে বারবার আসে। সেজন্য পরীক্ষা যেহেতু খুব কাছে, তোমরা সবগুলো নিয়ম না জানলেও এই 60টি নিয়ম খুব ভালো মতন জেনে যাবে। এবং আমার এই চ্যানেলে আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।